আমরা অন্তর্বিভক্তির সূত্র, এই সূত্রটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ একটু পরে আমরা যখন ম্যাথ করব তখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। এমন কি পাইছি এখানে, এমন হচ্ছে 3, এমন 3, x2 এর ভ্যালু কত পাইছি, x2 হচ্ছে 1। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আর গুরুত্বপূর্ণ হওয়ার কারণও একটা আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিব যে তোমরা কোথায় ভুল করবা। আমরা ক্লাসের দিকে যাচ্ছি। আজকে আমরা যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে সরলরেখা। আমাদের সরলরেখার উপর এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। তোমরা যারা প্রথম ক্লাস দেখো নাই, আমাদের ফেসবুক গ্রুপে, পেজে অথবা আমাদের ইউটিউবে, সিআরডিএম এর ইউটিউবে তোমরা এই ক্লাসগুলো পাবে। যারা প্রথম ক্লাস মিস করছো তারা ওইখান থেকে প্রথম ক্লাসটা দেখে নিতে পারো। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 3B, সরলরেখার অনুশীলনী 3B আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। এখন রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, এটা আমরা আজকে আলোচনা করব। এখন দেখো, আজকে আলোচনার মধ্যে থাকবে অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি এবং মধ্যবিভক্তির ফলে যে বিন্দুগুলো পাবো সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয়। তো বরাবরের মতো তোমাদের সাথে ম্যাথ ক্লাস নিয়ে আছি। আমি মোহাম্মদ রাকিব হাসান, অধ্যয়ন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমাদের যে ম্যাথ ক্লাসটা শুরু হচ্ছে, আজকে ম্যাথের দ্বিতীয় ক্লাস। আমাদের প্রতি রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা 7টায় এখানে ম্যাথ ক্লাস, উচ্চতর গণিতের উপর ক্লাস অনুষ্ঠিত হয়। তো তোমরা তোমাদের বন্ধুদের কাছে ইনফরমেশনটা শেয়ার করে দিবে। তো আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে অন্তর্বিভক্তির ক্ষেত্রে। অন্তর্বিভক্তির ক্ষেত্রে আমাদের সূত্রটা কি আসবে সেটা দেখব। তো আমরা একেবারে বেসিক থেকে আলোচনা করব। প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক থেকে আলোচনা করার পরে সেটার যে ধরনের ম্যাথ বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে সেটা আমরা অক্ষরপত্র প্রকাশনীর বইটা সলভ করব। তো দেখো, আমি এখানে যেটা ফর্মুলাটা দেখো, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু। তাহলে এই বিন্দুটা যদি পি বিন্দু হয় আর এই বিন্দুটা যদি কিউ বিন্দু হয়, তাহলে পি এবং কিউ, পি বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1 হয় এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি x2, y2 হয়, এদের মধ্যে অন্তর্বিভক্তি মানে এই পি কিউ এর মাঝে যে কোনো একটা বিন্দু যদি আর হয়, তাহলে অন্তর্বিভক্তির ক্ষেত্রে কি এই পি ও কিউ এর মাঝে যে কোনো একটা বিন্দু হইতে হবে। সেই বিন্দুটা যদি আর হয়, আর বিন্দুর স্থানাঙ্ক যদি x, y হয়। এখন এই আর বিন্দুটা কিভাবে আছে, আর বিন্দুটা একটা অনুপাতে, নির্দিষ্ট অনুপাতে আছে। সেই অনুপাতটা কি, এখান থেকে পি থেকে আর এর অনুপাত যদি m1 হয় এবং আর থেকে কিউ এর অনুপাত যদি m2 হয়, তাহলে দেখো এখানে খুব ভালো করে খেয়াল করো, P of x1, y1 এবং Q of x2, y2 বিন্দু দুইটির সংযোগ সরলরেখা যদি R of x, y বিন্দুতে কি অনুপাতে, একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এখানে যখনই একটা বিভক্তি আসবে তখনই কি একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হবে। সেই নির্দিষ্ট অনুপাতের বিভক্তিটা কি, m1:m1 অনুপাতে যদি অন্তর্বিভক্তি হয়। আমরা কিসের সূত্র অ্যাপ্লাই করছি এখানে, অন্তর্বিভক্তির সূত্র। তাহলে আমাদের যে আর বিন্দুতে যে অন্তর্বিভক্তি হয়েছে সেই আর বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, আর বিন্দুর স্থানাঙ্ক হবে, দেখো আর বিন্দুর স্থানাঙ্ক হবে r of xy equal to m1 into x2 plus m2 into x1 by m1 plus m2, m1 into y2 plus m2 into y1 by m1 plus m2। তাহলে এই ফর্মুলাটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এই ফর্মুলাটা কিসের ফর্মুলা, অন্তর্বিভক্তির ফর্মুলা। এই ফর্মুলাটা আবার বলি, কিসের ফর্মুলা, অন্তর্বিভক্তি। যদি একটা সংযোগ সরলরেখা কোনো একটা বিন্দুতে m1 into m2 অনুপাতে অন্তর্বিভক্তি হয়, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা। তোমাদের কারোর বুঝতে সমস্যা আছে কিনা একটু কমেন্টে জানাও। তাহলে আমরা অন্তর্বিভক্তির সূত্র, এই সূত্রটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ একটু পরে আমরা যখন ম্যাথ করব তখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা পরের সূত্রে যাচ্ছি। দেখো, আমরা অন্তর্বিভক্তির সূত্র পড়লাম, বিষয়টা যদি বহির্বিভক্তি হয় তাহলে কি হবে।
আমরা অন্তর্বিভক্তির সূত্র পড়লাম, বিষয়টা যদি বহির্বিভক্তি হয় তখন কি হবে সেটা একটু দেখি। দেখো এখন ওই আমাদের দুইটা বিন্দু ছিল, একটা কি পি অফ এক্স ওয়াই আর একটা কিউ অফ এক্স টু ওয়াই টু। এই দুটা বিন্দু আর অফ এক্স ওয়াই বিন্দুতে যদি m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করে, তাহলে বিষয়টা হচ্ছে এখানে আমাদের পি, এখানে হচ্ছে কিউ, এখানে পি আছে, এখানে কিউ আছে, আর একটা বিন্দু আছে বহির্বিভক্তের ক্ষেত্রে কি আর বিন্দুটা এই পি কিউ এর বাইরে হবে, আর বিন্দুটা অবশ্যই কোথায় হবে পি কিউ এর বাইরে। তাহলে আর বিন্দুটা এখানে আছে আর অফ এক্স কমা ওয়াই। তাহলে এই দুইটা কি কোন অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে m1:m2 অনুপাতে। তাহলে আমরা অনুপাতটা দেখি, এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে আমার m1, খুব ভালো করে দেখো, আবার পি আর ইস টু এখান থেকে কিউ আর হচ্ছে আমার m2। তাহলে পি আর ইস টু কিউ আর ইকুয়াল m1:m2 অনুপাতে বহির্বিভক্ত হচ্ছে। আবার বলি, এখান থেকে দেখো পি থেকে যে আর পর্যন্ত কিন্তু আমার হচ্ছে m1, পি থেকে টোটাল আর পর্যন্ত হচ্ছে পি আর সমান m1, আর এইখান থেকে যে অনুপাত নিচ্ছি সেটা হচ্ছে কি হচ্ছে m2, দ্যাট ইজ কিউ আর হচ্ছে আমার m2। তাহলে পি আর ইস টু কিউ আর কোন অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে। এখন ফর্মুলাটা দেখো, ফর্মুলায় একটা চেঞ্জ আছে। ফর্মুলা হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক আর অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু m1:x2 মাঝখানে একটা মাইনাস, আগের সূত্রে প্লাস ছিল, এখানে শুধু মাইনাস, m2:x1 m1 মাইনাস m2। দেখো আগের সূত্রে এইখানে প্লাস ছিল, আগের সূত্রে কি ছিল অন্তর্বিভক্তির সূত্রে এখানে প্লাস ছিল, আর বহির্বিভক্তির সূত্রে এখানে কি হচ্ছে শুধুমাত্র মাইনাস হচ্ছে, এটাই পরিবর্তন। আগের সূত্রে এখানে শুধুমাত্র প্লাস ছিল, যেটা ওয়াই এর ভ্যালু আমরা কোটি পাচ্ছি কি m1y2 মাইনাস m2y1 বাই m1 মাইনাস m2। তো এটা হচ্ছে বহির্বিভক্তির সূত্রে এখানে শুধুমাত্র মাইনাস, আর অন্তর্বিভক্তির সূত্রে ওইখানে ছিল প্লাস। এই দুইটা সূত্রের ডিফারেন্সটা শুধু এটা। তো এই সূত্রটাও ভালো করে মনে রাখতে হবে, কারণ একটু পরে আমরা এই সূত্রের ম্যাথ করব। এখন আমরা আমাদের নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট সূত্র হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। তো মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র তোমরা অনেকেই 9-10-এ পড়ে আসছো। তো এখন আবার একটু দেখি, আমাদের এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, পি বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1 হয় এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি x2, y2 হয়, তাহলে পি কিউ এর মধ্যবিন্দু, আমি আবারও বলছি, পি এবং কিউ এর মধ্যবিন্দু যদি আর হয় এবং আর বিন্দুর স্থানাঙ্ক যদি x, y হয়, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র আর অফ x, y ইকুয়াল টু, দেখো এই x1 প্লাস x2 বাই 2, মানে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। তো আমরা তিনটা সূত্র দেখলাম, একটা হচ্ছে অন্তর্বিভক্তির সূত্র, আর একটা হচ্ছে বহির্বিভক্তির সূত্র, সর্বশেষ দেখলাম মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। তো এই সূত্র তিনটা দিয়ে অক্ষরপত্র প্রকাশনী বইয়ের যতগুলো ম্যাথ আছে আমরা সলভ করব। তো তোমরা এই পর্যন্ত যেগুলো আলোচনা করলাম সেগুলো বুঝতে সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, রাকিব বলছে ভাইয়া প্লিজ একটু আস্তে আস্তে বলেন। আচ্ছা ঠিক আছে, একটু আস্তে আস্তেই বলবো। নাসিন ভাইয়া পেনের কালার রেডটা বোঝা যাচ্ছে না, চেঞ্জ করেন। আচ্ছা, আমরা রেড কালার অ্যাভয়েড করার চেষ্টা করব। এই পর্যন্ত যেটা সূত্রগুলো তোমরা বুঝতে কোথাও সমস্যা আছে কিনা, আর এই সূত্রগুলো তোমরা খাতায় লিখছো কিনা মেমোরাইজ করতে হবে। এই সূত্র একটু পরে আমাদের ম্যাথে আমরা অ্যাপ্লাই করব। তো আমরা বহির্বিভক্তিটা আবার একটু দেখি। দেখো বহির্বিভক্তি হচ্ছে, খুব ভালো করে খেয়াল করো, আমার যদি পি বিন্দু এখানে থাকে আর কিউ বিন্দু এখানে থাকে, তাহলে বহির্বিভক্তি হবে পি কিউ এর বাইরে কোথাও একটা বিন্দু। অন্তর্বিভক্তির ক্ষেত্রে পি কিউ এর মাঝে একটা বিন্দু হয়, আর বহির্বিভক্তির ক্ষেত্রে এটা পি কিউ এর বাইরের একটা বিন্দু। তাহলে বাইরের একটা বিন্দু যদি আর হয়,
এবং আমাদের PR ইস টু QR এই অনুপাতটা যদি M1 ইস টু M2 হয়, তাহলে আর বিন্দুর যে স্থানাঙ্ক সেটা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা। বিষয়টা আবার দেখো, P থেকে R এর যে দূরত্ব সেখানে অনুপাত হচ্ছে M1 এবং Q থেকে R এর দূরত্ব যেটা QR সেখানে অনুপাতটা হচ্ছে M2। তাহলে আমাদের ফর্মুলাটা কি তখন? ফর্মুলাটা হলো M1 x2 মাইনাস M2 x1 ডিভাইড M1 মাইনাস M2, M1 y2 মাইনাস M2 y1 ডিভাইড M1 মাইনাস M2। এখন আগের সূত্র অন্তর্বিভক্তির সূত্র এবং বহির্বিভক্তির সূত্র, আমরা অন্তর্বিভক্তির সূত্রটা একটু দেখি। অন্তর্বিভক্তির সূত্র এবং বহির্বিভক্তির সূত্র দেখো, অন্তর্বিভক্তির সূত্রে কি ছিল? অন্তর্বিভক্তির সূত্রে এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল। আর বহির্বিভক্তির সূত্রে দেখো শুধু পার্থক্যটা হচ্ছে এই প্লাসের জায়গায় কি হয়ে গেছে, প্লাসের জায়গায় সবগুলো মাইনাস, প্লাসের জায়গায় সবগুলো মাইনাস। এটাই হচ্ছে দুইটা ফর্মুলার পার্থক্য। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো আমরা এখন ম্যাথ সলভের দিকে যাচ্ছি। এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুবই মজার ম্যাথ। তো আমরা একটা দুইটা দেখলেই, অক্ষরপত্র প্রকাশনীর টাইপ অনে, অক্ষরপত্র প্রকাশনী বইয়ের টাইপ অনে যে ম্যাথগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় আসছে সেই ম্যাথগুলো আমরা সলভ করব, যাতে তোমরা এই ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় যে ম্যাথগুলো আসছে এইগুলো যে কোনো পরীক্ষায় আসলে তোমরা সলভ করতে পারো সহজেই। তো আমরা দেখি, আমরা যে ম্যাথটা এখন সলভ করব একটু ভালো করে দেখো। আমাদের এখানে দুইটা বিন্দু দেওয়া আছে। প্রথম বিন্দু হচ্ছে 1,2, দ্বিতীয় বিন্দু হচ্ছে 3,6। বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দু দেখো, তাহলে আমরা কি বলছিলাম, দুইটা বিন্দু, প্রথম বিন্দু এটা, দ্বিতীয় বিন্দু হচ্ছে এটা, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে একটা অনুপাত থাকবে, এখানে কি থাকবে, একটা অনুপাত। আমাদের অনুপাত কত হচ্ছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমাদের দুইভাবে বিভক্ত করছিল, একটা অন্তর্বিভক্ত আর একটা বহির্বিভক্ত। তাহলে যদি অন্তর্বিভক্ত করে তাহলে সেই অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। খুব ভালো করে দেখো, তাহলে বিষয়টা যদি এমন হয়, এটা যদি আমার প্রথম বিন্দু হয় 1,2, এখানে যদি আমার আরেকটা বিন্দু হয় 3,6, এই বিন্দুটাকে যদি আমি এ বিন্দু বলি, এই বিন্দুটাকে যদি বি বিন্দু বলি, সি এর ভিতরে আরেকটা বিন্দু, সেই সি বিন্দু অন্তর্বিভক্ত বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে এই সি বিন্দুটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা x, y ধরে নিই, আর এখানে সবসময় কি থাকবে, অন্তর্বিভক্তের একটা অনুপাত দেওয়া থাকবে। সেই অনুপাতটা হচ্ছে এইটুকু, হচ্ছে আমার m1 = 2 দেওয়া আছে, আর এখান থেকে এইটুকু m2 = 3 দেওয়া আছে। তাহলে আমার দুইটা বিন্দু দেওয়া আছে, তাদের সংযোগ রেখা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে, সেই অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তবে দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। তো এই ম্যাথটা যদি সলভ করতে চাই তাহলে আমরা মনে করি প্রথম বিন্দুটা আমরা x1, y1 ধরে নিই। x1, y1 = কত দেওয়া আছে, 1,2। আর দ্বিতীয় বিন্দু x2, y2 = কি দেওয়া আছে, 3,6, এবং একটা অনুপাত দেওয়া আছে। অনুপাত কি দেওয়া আছে, m1 = m2 = 2:3। তাহলে এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। আমাদের সি বিন্দু, এই যে অন্তর্বিভক্ত হয়েছে সি বিন্দুতে, সেই সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখানে যে সি বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে, এই সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি কি, অন্তর্বিভক্তির সূত্র C of x, y =
অন্তর্বিভক্তির সূত্র আমার আগে তোমরা লিখে ফেলো তো, m1 x2 প্লাস m2 x1, m1 প্লাস m2, m1 y2 প্লাস m2 y1, m1 প্লাস m2। দেখো আচ্ছা, আমাদের এখানে কমেন্ট করছে রাকিব, বলছে ভাইয়া ম্যাথ তুলতে সময় দিবেন না। আচ্ছা, এই ম্যাথ তো তোমাদের এটা রেকর্ড থাকবে, আমাদের গ্রুপে থাকবে, আমাদের ইউটিউবেও সিআরএমির চ্যানেলে এগুলো রেকর্ড থাকবে। তো তোমরা ম্যাথটা সুন্দর করে বুঝে নাও, বুঝে নিয়ে তোমরা যখন করবা, নিজে করতে যাবা, নিজে করার চেষ্টা করবা, যখন তোমরা এই ম্যাথে আটকে যাবা তখন সেটা আমাদের এই ভিডিও দেখে, রেকর্ড ভিডিও দেখে সলভ করে ফেলবা। তো এখন দেখো আমরা সূত্র লিখে ফেলছি, এখন আমরা সূত্রের মানগুলো বসাবো। দেখো m1 সমান কি ছিল আমার, এখানে m1 ছিল 2, তাহলে m1 2, x2 কি ছিল, x2 হচ্ছে 3, তাহলে 2 × 3 প্লাস m2 কি ছিল, m2 হচ্ছে 3 আর x1 হচ্ছে 1, তাহলে 3 × 1, m1 প্লাস m2, তাহলে 2 প্লাস 3। এখন তো বুঝতে সমস্যা আছে কিনা, আমি আবার বলি m1 x2, তাহলে আমার m1 কই ছিল, m1 হচ্ছে 2 আর x2 হচ্ছে 3, 2 × 3 আমরা লিখছি 2 3, তারপর m2 x1, আমার m2 ছিল কত 3 আর x1 ছিল হচ্ছে 1, তাহলে 3 × 1, 3 × 1 আর নিচে m1 প্লাস m2, 2 প্লাস 3। তো এখানেও নিচে সেম জিনিস আছে m1 প্লাস m2, তাহলে আমরা কি লিখতে পারবো 2 প্লাস 3। এখন দেখো m1 y2, আমার m1 কি ছিল এখানে 2, এখানে y2 কত আছে 6, 2 × 6 প্লাস m2 y1, m2 কি আছে, m2 হচ্ছে 3, y1 হচ্ছে 2, 3 × 2। তাহলে এখন দেখো আমরা কত পাচ্ছি এখানে, 2 × 3 6 প্লাস 3 9, তাহলে আমরা পাচ্ছি 9, আমরা পাচ্ছি 9 ডিভাইড 5, 3 + 2 5, আর এখানে কত পাচ্ছি, এখানে 12, 12 + 6, 12 + 6 হচ্ছে 18, 18/5। এটাই আমার সেই অন্তর্বিভক্ত যে বিন্দুতে করছে সি বিন্দুর স্থানাঙ্ক। দেখো তো বুঝতে সমস্যা আছে কিনা, যদি বুঝতে সমস্যা থাকে দ্রুত একটু কমেন্ট করে জানাও। তোমরা যারা আমাদের আগের ক্লাসটা করো নাই, আমাদের পেজে এবং ইউটিউবে দুই জায়গায় রেকর্ড আছে, তোমরা ওইখান থেকে আমাদের ম্যাথ ক্লাসটা করে নিতে পারবে। আগের সরলরেখার উপর আমরা 3A চ্যাপ্টারটা পুরোটাই একটা ক্লাসে পড়িয়েছিলাম। তো এখন দেখো আমাদের পরের ম্যাথটা কি আছে, পরের ম্যাথটা আছে দেখো -2,3 এবং 1,2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দু 3:2 অনুপাতে, দেখো আগের ম্যাথটা আমরা করছিলাম অন্তর্বিভক্তির ম্যাথ, এই ম্যাথটা কিসের ম্যাথ, বহির্বিভক্তির। বহির্বিভক্তি করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে বিষয়টা ঠিক এমন, দেখো তোমার এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এটা যদি তুমি প্রথম বিন্দুটা কত আছে আমার, এটা যদি এ বিন্দু ধরো a of -2,3 এবং এটা যদি তুমি বি বিন্দু ধরো b of 1,2, এর বাইরে আরেকটা বিন্দু সেটা তোমার সি আছে, সি বিন্দুর স্থানাঙ্ক কত x, y। দেখো এখান থেকে এই পুরাটা হচ্ছে তোমার 3 আর এখান থেকে এই পুরাটা হচ্ছে আমার 2, আমার AC is to BC equal 3:2 অনুপাতে কি বিভক্ত হচ্ছে, এখানে বহির্বিভক্ত হচ্ছে। AC is to BC equal 3:2 অনুপাতে বহির্বিভক্তি হচ্ছে। তাহলে বহির্বিভক্তির ক্ষেত্রে আমাদের সূত্রে একটু পরিবর্তন ছিল, বাকি সবকিছু সেম থাকবে। তো দেখি আমরা ম্যাথটা শুরু করি। আমরা প্রথমে ধরি, মনে করি
মনে করি x1, y1 ইকুয়াল -2, 3, x2, y2 ইকুয়াল 1, 2. আচ্ছা, আর m1 is to m2 ইকুয়াল 3:2. তাহলে দেখো আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক c of x, y নির্ণয় করতে হবে। যেহেতু এটা বহির্বিভক্তির সূত্র, বহির্বিভক্তির সূত্র কি হবে? m1 minus m2, m1 x2 minus m2 x1, m1 y2 minus m2 y1 divide m1 minus m2। আমাদের বহির্বিভক্তির সূত্র আর অন্তর্বিভক্তির সূত্রের মধ্যে পার্থক্যটা কি ছিল? মাঝখানে এই মাইনাসটা পার্থক্য ছিল, বাকি সবকিছু সেম থাকবে। এখন দেখো তাহলে আমরা m1 কি পাইছি এখানে? m1 হচ্ছে 3, m1 3, x2 এর ভ্যালু কত পাইছি? x2 হচ্ছে 1, তাহলে 3:1 মাইনাস m2, m2 এখানে কত দেওয়া আছে? 2, আর x1 কত দেওয়া আছে? x1 হচ্ছে -2, m1 মাইনাস m2। এখানে দেখো m1 মাইনাস m2, তাহলে 3 - 2, m1 হচ্ছে 3, y2 হচ্ছে 2, তাহলে 3 × 2 মাইনাস, দেখো তারপর কি হবে? m2 y1, m2 কত আছে আমার? m2 হচ্ছে 2, y1 হচ্ছে এখানে 3, তাহলে 2 × 3। তাহলে এটা ক্যালকুলেশন করি, 3 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 4, তাহলে 3 + 4 কত হবে? 7, 7/1, এখানে 0 হয়ে যাচ্ছে, 0/1। তাহলে যদি আমরা এটা এইভাবে লিখতে পারি 7, 0, তাহলে এটাই আমাদের সেই বহির্বিভক্তি বিন্দুর স্থানাঙ্ক। খুব ভালো করে দেখো এই ম্যাথটা কারোর বুঝতে সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে আমাকে জানাও, আর যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরের অঙ্কটা সলভ করব। নাসরিন সুলতানা, হ্যাঁ 7, 0, সে আমার আগেই ম্যাথ করে ফেলছে। আচ্ছা, মিম বলছে ক্লিয়ার বুঝছি ভাইয়া। তোমাদের কোথাও সমস্যা আছে কিনা একটু দ্রুত আমাকে জানাও। আর যারা এখন আমার ভিডিওটা শেয়ার করো নাই, আমার লাইভটা শেয়ার করো নাই, দ্রুত শেয়ার করে দাও। তুমি শেয়ার করলে হয়তো তোমার কাছের একটা বন্ধু এই ভিডিওটা দেখে উপকৃত হবে। আচ্ছা, মিম বলছে বুঝছি ভাইয়া। নূরজাহান বেগম, হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। তাহলে যেহেতু তোমরা বুঝে ফেলছো, আমি পরের ম্যাথে যাচ্ছি। দেখো এই ম্যাথটা দেখে মনে হচ্ছে কি এমন কোনো পরীক্ষা নাই যাতে আসে নাই, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আর গুরুত্বপূর্ণ হওয়ার কারণও একটা আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিব যে তোমরা কোথায় ভুল করবা। এই জিনিসটা যদি তোমরা জেনে যাও আগের থেকে যে আমি এই ম্যাথটাতে করতে হলে আমার এই জায়গাটা ভুল হইতে পারে, তাহলে তোমরা আগের থেকে সতর্ক হয়ে যাবা, আর পরীক্ষায়ও তোমাদের ভুল কম হবে। তো দেখো এখানে কি আছে, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে? -2, 4, এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4, -5। তাহলে এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। এবি রেখাকে সি পর্যন্ত এ রূপে বর্ধিত করা হলো। তাহলে আমার এ বিন্দু ছিল এখানে, বি বিন্দু ছিল এখানে, এ বি রেখাকে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হচ্ছে যেন এই কন্ডিশনটা এবি সমান 3BC হয়। তাহলে আমার এ থেকে বি যেটা হবে, আমার এবি এখানে দেওয়া আছে এবি সমান 3BC। আমরা এটা এইভাবে লিখতে পারি না, AB/BC = 3/1।
এখন দেখো তাহলে অনুপাত এখানে 3 আর এইটুকু হচ্ছে কি, এইটুকু হচ্ছে অন। দেখো আমার এ বিন্দুর স্থানাঙ্ক জানি, আমরা এ বিন্দুর স্থানাঙ্ক জানি -2,4, আর বি বিন্দুর স্থানাঙ্ক কি জানি 4,-5, এই দুইটা জানি। আমার সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ম্যাথটা কি বলছে। সি বিন্দুর স্থানাঙ্ক সি অফ এক্স কমা ওয়াই নির্ণয় করতে হবে। তাহলে এবি রেখাকে বর্ধিত করা হয়েছে, এবি রেখাকে যদি বর্ধিত করা হয় তাহলে সেটা বহিস্থ বিন্দু হবে না অন্তস্থ বিন্দু হবে, সেটা বহির্বিভক্ত হবে না অন্তর্বিভক্ত হবে। তাহলে সেটা যেহেতু বাইরের একটা বিন্দু, বহিস্থ বিন্দু, তাহলে বহির্বিভক্তি হবে। তাহলে এই ম্যাথটা আমাদের বহির্বিভক্তির সূত্র দিয়ে সলভ করতে হবে। তো খুব ভালো করে এখানে দেখো, আমরা আগের ম্যাথগুলো, আগের সূত্রটা একটু খুব ভালো করে দেখো। আমাদের ওই সূত্রের যে অনুপাত থাকতো সেটা কেমন থাকতো, সেটা থাকতো AC is to BC, কিন্তু আমার এখানে অনুপাত কি দেওয়া আছে AB is to BC। স্টুডেন্টরা এখানেই ভুল করে, তারা এটাকে M1 ধরে, তারা এটাকে M1 ধরে ফেলে, এটাকে M2 ধরে ফেলে, ধরে ম্যাথ সলভ করে, অ্যান্সার খুব সফলতার সাথে ভুল করে ফেলে। তো দেখো এখানে যেটা আমাদের কি থাকতে হবে, এইখান থেকে এই টোটালটা কি হইতে হবে, এই টোটালটা হইতে হবে হচ্ছে M1, আর এইটুকু BC হইতে হবে কি M2। যেহেতু আমার এখান থেকে এইটুকু হচ্ছে 3 আর এখান থেকে এইটুকু হচ্ছে অন, তাহলে একেবারে যদি আমি AC নিই তাহলে কি হবে, আমার AC সমান কি 4, অনুপাতে কি যাবে 4 যাবে না, কারণ কি AB হচ্ছে 3 আর BC হচ্ছে অন। তাহলে টোটালটা হচ্ছে আমি যখন AC নিব তখন কি হবে 4:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে দেখো আমাদের এখানে তাহলে অঙ্ক যদি শুরু করি তাহলে কি লিখবো, মনে করি x1, y1 equal -2,4, x2, y2 equal 4,-5। আচ্ছা আমার M1 is to M2 অনুপাত তাহলে কি হচ্ছে, M1 is to M2 equal 4:1। দেখো তোমরা যে ভুলটা করবা, আমি আবারও বলছি, তোমরা পরীক্ষায় যে ভুলটা করবা, এখানে 3:, M1 is to M2 ধরে 3:1 ধরে তোমরা ম্যাথ করে আসবা। কিন্তু দেখো আমার কিন্তু M1 হবে কি A থেকে C এর দূরত্ব যেটা, তো এখান থেকে যদি 3 হয়, এখান থেকে যদি 1 হয়, তাহলে কি AC সমান কি 4 আর BC সমান কি আছে 1, এই অনুপাতটা হবে। তাহলে দেখো আমরা ম্যাথটা সলভ করি, আমাদের কোন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, C বিন্দু। তাহলে C of x, y, এটা অন্তর্বিভক্তির সূত্র ছিল না বহির্বিভক্তির সূত্র ছিল, অবশ্যই বহির্বিভক্তির সূত্র ছিল। তাহলে বহির্বিভক্তির যেহেতু সূত্র, তাহলে আমাদের বহির্বিভক্তির সূত্র M1 - M2 এই সূত্র দিয়ে সলভ করতে হবে। আমাদের সূত্রটা কি ছিল, M1 x2 minus M2 x1, M1 y2 minus M2 y1, এটা আমাদের বহির্বিভক্তির সূত্র ছিল। তাহলে এখন আমরা মানগুলো বসাই ফেলি। আমাদের M1 এর ভ্যালু কত আছে 4, M2 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে M1 এর ভ্যালু হচ্ছে 4, M2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 4 - 1। এখন দেখো M1 হচ্ছে 4, x2, আমার x2 এর ভ্যালু কত 4, তাহলে 4 × 4 মাইনাস M2 হচ্ছে 1, x1 এর ভ্যালু হচ্ছে -2, -2, কমা 4 - 1। হ্যাঁ, অনেকেই সলভ করে ফেলছো আমার আগে, তোমরা সলভ করে দেখো আমার সাথে তোমাদের অ্যান্সার মিলে কিনা, বা আমি কোথাও ভুল করতেছি কিনা তোমরা চেক করে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো আমার কোথাও ভুল হচ্ছে কিনা। অনেকে কমেন্টে অ্যান্সার পাঠাচ্ছ, বেশ ভালো লাগছে যে তোমরা অলরেডি ম্যাথটা শিখে ফেলছো এবং আমার আগে শেষ করে অ্যান্সার বলে দিচ্ছ। তো দেখো যারা বুঝতে পারতেছো না তাদের জন্য আমি ক্লাসটা কন্ডাক্ট করতেছি, ম্যাথটা শেষ করি। তো এখানে M1 হচ্ছে 4, y2 কত আছে আমার -5,
4 ইন্টু -5 মাইনাস m2 m2 হচ্ছে অন, y1 কি আছে, y1 হচ্ছে 4, অন ইন্টু 4। তাহলে ক্যালকুলেশন কি আসবে, আমাদের হরে আসবে 3, 4 ইন্টু 4 16, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +2, 16 + 2 কত হবে 18, কমা -20, -20 -4, তাহলে কত হবে -24 ডিভাইড 3, তাহলে আসছে কত 6, -8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বুঝতে সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও, কারোর কোথাও বুঝতে সমস্যা হলে দ্রুত কমেন্ট করে জানাও। আমরা 2টা দিনে শেষ করব, একটা চ্যাপ্টার একদিনে শেষ করলে করা যাবে, কিন্তু টাইম অনেক লাগবে, তাতে তোমরা কনসেন্ট্রেশন হারাই ফেলবা। তো আমরা কথা না বলে আমাদের পরের ম্যাথে যাই, আমরা দ্রুত আমাদের ম্যাথগুলো শেষ করে ফেলি। তো এই ম্যাথটা দেখো, তার আগে একটু বলি, এই ম্যাথটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো কতবার পরীক্ষায় আসছে, পরীক্ষায় অনেকবার আসছে এই ম্যাথটা। তো এই ম্যাথটা তোমরা একটু 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো, এটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আরেকটা ম্যাথ করব। দেখো ম্যাথ দেখে ভয় পাবা না, ম্যাথটা আমরা দেখব, পড়বো, বুঝবো, তারপর সলভ করব। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ও বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে 2টা বিন্দুতে, একটা কি কিউ আর একটা আর বিন্দু, কিউ এবং আর বিন্দু কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:3 অনুপাতে অনুপাতে। একটা কি 2টা বিভক্ত একসাথে করছে, একটা হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা বহির্বিভক্ত। তাহলে এ এবং বি 2টা বিন্দু নিয়ে আমাদের যে সংযোগ রেখা হচ্ছে, সেই সংযোগ রেখা কিউ এবং আর বিন্দুতে 2:3 অনুপাতে। কিউ বিন্দুর জন্য দেখো, কিউ বিন্দুর জন্য হচ্ছে অন্তর্বিভক্ত আর আর বিন্দুর জন্য বহির্বিভক্ত হচ্ছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, কিউ এবং আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এটা তোমরা নিশ্চয়ই পারবা, তোমরা যারা পারবা তারা আমার আগে সলভ করার চেষ্টা করো। আচ্ছা, সুহাসিনী বলছে ভাইয়া কমার্সের গ্রুপগুলো সাবজেক্ট পড়াবেন না। আচ্ছা, আমরা চেষ্টা করব পড়ানোর। এই মুহূর্তে বলতে পারতেছি না যে পড়াবই। আমাদের হয়তো আগামী মাস থেকে সায়েন্সের সবগুলো সাবজেক্ট শুরু হবে। তোমরা যারা সায়েন্সের ম্যাথ ক্লাস করতেছো, তোমাদের বন্ধুদের কাছে এই ইনফরমেশনটা দিয়ে দিতে পারো যে আগামী মাস থেকে আমাদের সায়েন্সের 4টা সাবজেক্ট, মিনিমাম 3টা থেকে 4টা সাবজেক্ট, যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্লাসও শুরু হবে। তো এখন দেখো আমরা যেখানে ছিলাম, তারপরের ম্যাথ হচ্ছে পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথম অংশ আগে শেষ করি। আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক এবং আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, যেখানে কিউ বিন্দু অন্তর্বিভক্ত আকারে আছে এবং আর বিন্দু বহির্বিভক্ত আকারে আছে। তাহলে দেখো আমাদের এখানে পি আর এখানে যদি এ বিন্দু হয়, এখানে যদি বি বিন্দু হয়, তাহলে এখানে কিউ বিন্দু অন্তর্বিভক্তির সূত্রে আছে। কিউ বিন্দুকে আমরা যদি x3 y3 ধরি এবং আর বিন্দুটা কি আছে, বহির্বিভক্তি আকারে আছে, তাহলে আর কে যদি আমরা x4 এবং y4 লিখি, x4 এবং আচ্ছা আরটা একটু মুছে আবার লিখি, এটা হচ্ছে আর বিন্দু হচ্ছে x4, y4 আকারে আছে। তাহলে দেখো আমার এ এবং বি বিন্দু কিউ বিন্দুতে অন্তর্বিভক্ত হচ্ছে এবং আর বিন্দুতে বহির্বিভক্ত হচ্ছে। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, তার আগে আমরা লিখে নিই, মনে করি। আচ্ছা, মনে করি x1, y1 8, 10, x2, y2 equal 18, 20। আচ্ছা, অন্তর্বিভক্তির ক্ষেত্রে দেখো আমার এটা যদি m1 হয়, এটুকু হচ্ছে m2, তাহলে আমার m1 কত আছে অন্তর্বিভক্তির ক্ষেত্রে, m1 =
m2 ইকুয়াল 2:3। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কোন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি? কিউ হচ্ছে অন্তর্বিভক্ত হচ্ছে, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে ফেলি। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কিউ অফ x3, y3 ইকুয়াল, দেখো আমাদের অন্তর্ভুক্তির সূত্রে নিচে কি থাকে, m1 প্লাস m2, তাহলে কি 2 প্লাস 3 লিখতে পারি। তারপরে উপরে কি থাকবে, m1 x2, তাহলে 2 ইন্টু 18 প্লাস m2 x1, তাহলে 3 ইন্টু 8, 3 ইন্টু 8। নিচে y এর ভ্যালু কি থাকবে, 2 প্লাস 3, দেখো এখানে কি হবে, m on y2, তাহলে আমার m1 কি আছে 2, y2 কত আছে 2 ইন্টু 20, 2 ইন্টু 20। আচ্ছা, প্লাস আমাদের হচ্ছে m2 y1, তাহলে m2 হচ্ছে কত আছে, m2 3, y1 হচ্ছে 10, 3 ইন্টু 10, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 2 ইন্টু 18, 36 প্লাস 24, 2 ইন্টু 18, 36 প্লাস 24, তাহলে কত আসে 0, 60। আমরা কত পাচ্ছি 60 পাচ্ছি, তাহলে 60/5, 40 প্লাস 30, 70/5। তাহলে আমরা 12,14। আচ্ছা, রমান ইসলাম বলছে ভাইয়া কোশ্চেন বুঝি নাই। আচ্ছা, কোশ্চেনটা ভালো করে বোঝো। এখানে এ এবং বি বিন্দু দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা কিউ বিন্দুতে অন্তর্বিভক্ত হচ্ছে এবং আর বিন্দুতে বহির্বিভক্ত হচ্ছে। আমাদের কিউ এবং আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আগের যে ম্যাথটা আমরা করলাম, একটা অন্তর্বিভক্তির ম্যাথ করছি, একটা বহির্বিভক্তির ম্যাথ করছি। তো সেই দুইটা ম্যাথ ধরে একটা ম্যাথের মধ্যে দিয়ে দিছে যে আমাদের কিউ বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হবে, আর আর বিন্দুতে সেই সেম অনুপাতে আমাদের বহির্বিভক্ত হবে। তাহলে কিউ এবং আর এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের কিউ বিন্দুতে অন্তর্বিভক্ত হচ্ছে, তাহলে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য অন্তর্বিভক্তির যে সূত্র সেটা ব্যবহার করলাম। তাহলে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য অন্তর্বিভক্তির যে সূত্র সেটা ব্যবহার করলাম। তাহলে আমরা কত পাচ্ছি, কিউ বিন্দু পাচ্ছি 12,14। তাহলে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে আর বিন্দুটা কিভাবে আছে, আর বিন্দুটা বহির্বিভক্ত, তাহলে আর x4, y4, এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমার বহির্বিভক্তির সূত্র ইউজ করতে হবে। যেহেতু বহির্বিভক্তির সূত্রে কি আছে নিচে m1 মাইনাস m2, তাহলে 2 মাইনাস 3, আমার এখানে m1 হচ্ছে 2 আর m2 হচ্ছে 3, তাহলে 2 মাইনাস 3। উপরে কি হবে m1 x2, জাস্ট এই ফর্মুলা সবকিছুই ঠিক আছে, শুধু প্লাসের জায়গায় মাইনাস বসাই দিতে হবে। তাহলে 2 ইন্টু 18 মাইনাস 24, আর 3 ইন্টু 8 আছে ওখানে, 2 ইন্টু 18 মাইনাস 3 ইন্টু 8, আর এখানে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিলেই আমাদের বহির্বিভক্ত হয়ে যাবে। যেহেতু আমাদের বিন্দুগুলো সেম, এ পয়েন্ট বি পয়েন্ট সেম এবং অনুপাত সেম, সেহেতু প্লাসের জায়গায় শুধুমাত্র মাইনাস দিলেই আমাদের বহির্বিভক্তির সূত্র হয়ে যাবে। 2 মাইনাস 3। তাহলে দেখো এখানে কত থাকছে, 36 মাইনাস 24, 12 ডিভাইড মাইনাস 1, এখানে কত থাকছে 40 মাইনাস 30, তাহলে 10 ডিভাইড মাইনাস 1, তাহলে আমরা কত পাচ্ছি এখানে -12,
-10। এটা কোন বিন্দুর স্থানাঙ্ক পেলাম? আমরা আর বিন্দুর স্থানাঙ্ক পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। প্রথম অংশের অ্যান্সার শেষ এই পর্যন্ত। কিউ এবং আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এই পর্যন্ত অ্যান্সার শেষ করলাম। আমরা আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম। এখন এর পরের অংশে যেটা আছে দেখো, পি বিন্দু এবি এর মধ্যবিন্দু হলে, পি বিন্দু যদি এই এবি রেখার মধ্যবিন্দু হয়, তাহলে আমাদের মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি ছিল? আমরা যদি পি বিন্দুর স্থানাঙ্ক পি অফ এক্স কমা ওয়াই ধরি, তাহলে মধ্যবিন্দুর সূত্র কি ছিল? x1 প্লাস x2 ডিভাইড 2 y1 প্লাস y2 ডিভাইড 2। তাহলে আমার x1 কি ছিল এখানে? x1 ছিল হচ্ছে 8 প্লাস 18 ডিভাইড 2, 8 প্লাস 18 ডিভাইড 2, আর y1 y2 তাহলে 10 প্লাস 20 ডিভাইড 2। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি? পি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি হচ্ছে এখানে কত? এখানে হচ্ছে 26/2 13, আর এটা হচ্ছে 30 ডিভাইড 2 15, 30 ডিভাইড 15। এটা কোন বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি আমরা? পি বিন্দুর স্থানাঙ্ক। হ্যাঁ নাসরিন, মধ্যবিন্দুর স্থানাঙ্ক তোমার সাথে তো আমার মিলে নাই। তাহলে দেখো কোথাও ভুল হলো কিনা তোমার, হয় তোমার ভুল হয়েছে অথবা আমার। নাসরিন ভাই আর একবার কিউটা বুঝাই দেন। আচ্ছা, কিউ হচ্ছে এখানে অন্তর্বিভক্তির সূত্র অ্যাপ্লাই করছি। এখানে কি ফর্মুলা অনুযায়ী কি থাকবে আমার? m1 x2 m2 x1 m1 y2 m2 y1, আর এখানে কি থাকবে? m1 প্লাস m2 m1 প্লাস m2। এবার একটু মিলাই দেখো বুঝতে সমস্যা হয় কিনা। আচ্ছা, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার হয়তো 2-3টা ক্লাস, কতগুলো লাগবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তোমরা যতটা নিতে পারবা আমরা ততটা পড়াতে থাকবো। তো এই চ্যাপ্টার পুরোটাই শেষ করব, সরলরেখার শেষ করব। তো তোমরা সাথে থাকো। আমরা সপ্তাহে 2টা করে ক্লাস নিচ্ছি। তোমাদের যদি উপস্থিতি আরো বেশি হয় তাহলে হয়তো সাপ্তাহিক ক্লাস সংখ্যা আরো বাড়ানোর পরে যতগুলো ক্লাস লাগে। দেখো এখন আমাদের ম্যাথ শেষ হয় নাই। এখন আমরা এখানে কি ছিল? পি বিন্দু ছিল কি? পি বিন্দু এবি এর মধ্যবিন্দু হলে আমাদের এটা প্রমাণ করতে হবে, পি কিউ ইন্টু পি আর ইকুয়াল পিবি স্কোয়ার। তাহলে আমাদের যে জিনিসগুলো এখানে নির্ণয় করা লাগবে সেটা কি? পি কিউ ইন্টু পি আর ইকুয়াল পিবি স্কোয়ার। তাহলে আমাদের পি কিউ এর দৈর্ঘ্য লাগবে। তো আমরা এখান থেকে যদি পি কিউ বের করতে চাই, পি কিউ এর দূরত্ব কি হবে? আমাদের পি বিন্দু কোনটা? এটা হচ্ছে পি বিন্দু, কিউ বিন্দু হচ্ছে এটা। তাহলে x1 - x2 হোল স্কোয়ার 13 - 12 হোল স্কোয়ার প্লাস আমাদের y1 - y2 15 - 14 হোল স্কোয়ার। তাহলে এখানে আসে 1, এখানে আসে 1 প্লাস 1 √2। আচ্ছা, পি কিউ পেয়ে গেলাম। এখন যদি আমরা পি আর নির্ণয় করতে চাই, পি আর ইকুয়াল কি পাবো? পি, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের আর। তাহলে 13 - -12 স্কোয়ার প্লাস 15 - -10 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? 13 - 12 মানে 13 + 12 25 স্কোয়ার 625। আর এখানে কি পাচ্ছি? 15 + 10 তাহলে 25 স্কোয়ার মানে 625। আচ্ছা, বিষয়টা এভাবে না লিখে একটু সহজ করে লেখা যায়।
যেহেতু দুইটাই 25 স্কয়ার পাচ্ছি। এটা হচ্ছে 25 স্কয়ার প্লাস 25 স্কয়ার। তাহলে এই বিষয়টা কিভাবে লেখা যায়? 2 into 25 স্কয়ার 2 into 25 স্কয়ার। যেহেতু এখানে একটা 25 স্কয়ার আছে, এখানে একটা 25 স্কয়ার আছে, দুইটা মিলে কি লেখা যাবে? 2 into 25 স্কয়ার। তাহলে আমরা রেজাল্ট কি লিখতে পারবো? 25 স্কয়ার রুট কেটে যাবে, আর তাহলে 25 রুট 2 থাকবে। এখন দেখো আমাদের কি পিবি স্কয়ার বের করতে হবে। আমার পি বিন্দুর স্থানাঙ্ক কত? 13। আচ্ছা, আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 13, 12, 13, 15, আর বি বিন্দুর স্থানাঙ্ক 18, 20 দেওয়া আছে। আমাদের তাহলে এখন কি কোনটা নির্ণয় করতে হবে? পিবি। তো এখানে আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি। পিবি স্কয়ার সমান কি পাবো? তাহলে x-x1 হোল স্কয়ার 13 minus 18 হোল স্কয়ার প্লাস 15 minus 20 হোল স্কয়ার। তাহলে এখানে কত থাকে? এখানে থাকে 5, আর এখানে থাকে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে 25 প্লাস 25 কত হবে? 50। তাহলে আমাদের লেফট সাইডে আমরা কি পাচ্ছি? লেফট সাইডে PQ ইন্টু PR। আমার PQ কত ছিল? আচ্ছা, √2 ইন্টু 25 √2। তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে √2 আর √2 গুণ করলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে 25 ইন্টু 2 50। আর রাইট সাইডে আমাদের কি আছে? PB স্কয়ার, দ্যাট ইজ 50। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আমাদের লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তো ম্যাথটা একটু বড় ম্যাথ, কিন্তু খুবই ইজি। তোমরা আশা করছি তোমরা বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে, আচ্ছা নাসিন বলছে, নাসিন সুলতানা আমার ভুল হয়েছে, হ্যাঁ সংশোধন করে নাও, আমি পুরোটাই সলভ করে দিয়েছি। এই চ্যাপ্টারটা মোটামুটি, এই চ্যাপ্টারে টাইপ 1-এ যে টাইপের ম্যাথ আছে আজকে আমরা শেষ করব। তো এরপরে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, আমরা পরের ম্যাথগুলোতে যাচ্ছি। আচ্ছা দেখো এই ম্যাথটা কি ম্যাথ আছে? 7,5 আর -2, -1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা অংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সমত্রিখণ্ডক বিষয়টা আবার নতুন। সমত্রিখণ্ডকটা আবার কি? এতক্ষণ যা করলাম, একটা অন্তবিভক্তি ছিল, একটা বহির্বিভক্তি ছিল, আবার কখনো মধ্যবিন্দু ছিল, কিন্তু সমত্রিখণ্ডক বিন্দু কি? আচ্ছা দেখো, এটা যদি আমার একটা রেখা হয়, সাপোজ 7,5, আর এখানে কত আছে? -2, -1, এই দুইটা রেখা সমত্রিখণ্ডক বলতে সমান 3 খণ্ডে বিভক্ত হলো। এই দুইটা রেখা কয়টা ভাগে বিভক্ত হলো? সমান 3টা ভাগে বিভক্ত হলো। তাহলে এখান থেকে একটা ভাগ হলো সমান 3টা ভাগে ভাগ হলো। সমান 3টা ভাগে যদি ভাগ হয়, তাহলে এটা যদি আমরা P বিন্দু ধরি আর এটা যদি Q বিন্দু ধরি, তাহলে P of x3 y3 এবং Q of x4 y4, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো বিষয়টা খুবই সহজ। আমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে, মনে করি x1, y1 ইকুয়াল 7,5, x2, y2 ইকুয়াল কত দেওয়া আছে? -2, -1। আচ্ছা এখন দেখো, আমরা যদি পি বিন্দুর স্থানাঙ্ক অথবা কিউ বিন্দু যেটাই নির্ণয় করতে চাই না, আমাদের জিনিসটা কিভাবে ধরতে হবে? এখন আমাদের কি একটা m1:m2 লাগবে।
m1 is to m2 ইকুয়াল। এখন যদি পি বিন্দুর ক্ষেত্রে ধরি আমাদের, তাহলে পি বিন্দুর ক্ষেত্রে এইটুকু কি, এইটুকু হচ্ছে আমার m1। তাহলে যেহেতু এটা সমান 3 ভাগে ভাগ করছে, তাহলে কি এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এই টোটালটা তাহলে কি হবে, এটা কি হবে m2। এটা যদি m1 হয় আর এটা যদি m2 হয়, তাহলে m1 এর রেশিও যেটা সেটা অন, ঠিক আছে অন। m2 কি হচ্ছে দেখো, অন প্লাস অন, এই দুইটা মিলেই কি m2 হচ্ছে না, এইখানকার অন এবং এই অন, এই দুইটা মিলেই কি হচ্ছে m2 হচ্ছে। তাহলে m2 রেশিও কত হবে 2। আচ্ছা, এটা কিন্তু আমরা পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছি। তাহলে পি অফ এক্স কমা ওয়াই সমান, সরি আমাদের পি অফ এক্স কমা ওয়াই ধরা ছিল না, পি অফ এক্স থ্রি কমা ওয়াই থ্রি ইকুয়াল, যেহেতু এটা অন্তর্ভুক্তির সূত্র তাহলে অন প্লাস অন, এখানেও অন প্লাস অন, সরি অন প্লাস টু, m1 প্লাস m2। এখন দেখো যেহেতু এটা অন্তর্বিভক্তির সূত্র, তাহলে কি হবে, আমাদের সূত্র কি ছিল, m1 x2 on minus 2 plus m2 x1 2 into 7, তারপর m1 y2 on minus 1 m1 y2 m2 y1 plus m2 y1, তাহলে 2 into 5, তাহলে এখানে হচ্ছে -2 plus 14 12 ডিভাইড 3, এখানে কত পাচ্ছি -1, তাহলে 9 ডিভাইড 3 পাচ্ছি। তাহলে এটা কাটাকাটি করলে কত থাকবে, এখানে 4,3। এটা কোন বিন্দুর স্থানাঙ্ক পাইলাম আমরা, পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটু ফাঁকি দিব। কিভাবে ফাঁকি দিব, যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি এবং এটা হচ্ছে আবার এই বিন্দুর স্থানাঙ্ক জানি, এটাকে যদি আমরা এ ধরে থাকি, এটাকে যদি আমরা বি ধরে থাকি, তাহলে দেখো যেহেতু আমরা পি বিন্দুর স্থানাঙ্ক জানি, কিউ বিন্দুর বি বিন্দুর স্থানাঙ্ক জানি, পি বি এর মধ্যবিন্দু, এখন আমরা কি এখানে পি বিন্দুর স্থানাঙ্ক জেনে গেছি, এখানে কিউ আছে আর এখানে কি আছে, এখানে বি আছে। তো এইটুকের দূরত্ব সমান, এখানে এইটুকের দূরত্ব সমান, যেহেতু অনুপাত সমান। দেখো এটা তিনটা সমান 3 ভাগে ভাগ হয়েছে না, তাহলে এখান থেকে প্রত্যেকটা ভাগের দূরত্ব সমান। তাহলে এখান থেকে এইটুকের যদি দূরত্ব সমান এবং এইটা যদি দূরত্ব সমান হয়, তাহলে পিবি এর মধ্যবিন্দু কি পাচ্ছি আমরা, পিবি এর মধ্যবিন্দু কিউ। তাহলে এটা মধ্যবিন্দুর সূত্র দিয়ে অ্যাপ্লাই করেও করে ফেলানো যায়। আবার যদি তুমি অনুপাতের সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে চাও তাও করা যাবে। তখন তোমার m1 হবে কি 2 আর m2 কি হবে, m2টা 1 হবে। তাহলে দেখো কিউ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কিউ অফ x4, y4 ইকুয়াল টু, যেহেতু আমরা মধ্যবিন্দুর সূত্র এ করব x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। আচ্ছা, এখানে x2 ঠিক থাকবে, x1 এর জায়গায় x3 হয়ে যাবে, y1 এর জায়গায় y3, কারণ আমরা p বিন্দুর স্থানাঙ্ক কি ধরছিলাম, x3 y3। তাহলে x3 এর ভ্যালু কত পাইছি আমরা, x3 এর ভ্যালু হচ্ছে 4 আর x2 এর ভ্যালু হচ্ছে -2, তাহলে 4 - 2/2। আর এখানে y3 এর ভ্যালু পাইছি 3 আর y2 এর ভ্যালু কত, -1, 3 - 1/2। তাহলে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 1, 1। দেখো বুঝতে সমস্যা আছে কিনা, যদি কোথাও বুঝতে সমস্যা থাকে দ্রুত কমেন্ট করো। আচ্ছা, বুঝতে যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরের ম্যাথে যাচ্ছি। দেখো এটাও সেম টাইপেরই ম্যাথ। দেখাও যে 3, -2 এবং 6, 4 বিন্দু দ্বারা সংযোগ রেখা অংশের সমদ্বিখণ্ডক বিন্দুর একটি হচ্ছে মূল বিন্দু। যেহেতু আমরা দেখো গত ম্যাথে যেটা সমান 3 ভাগে ভাগ করছিলাম, সমান 3 ভাগে যেটা ভাগ করছিলাম সেটার একটা বিন্দু হবে মূল বিন্দু। ধরো এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। তাহলে সমদ্বিখণ্ডক রেখার একটা বিন্দু কি আছে আমাদের, মূল বিন্দু। এটা প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা,
এবং অপর বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এটা এ ধরি, এটা যদি বি ধরি, এটা কি ধরছিলাম পি, এটা হচ্ছে কিউ। তাহলে আমাদের দেখাতে হবে এই সমান 3 ভাগে যে ত্রিখণ্ডক যে বিন্দু পাচ্ছি, একটা পি বিন্দু আর একটা কিউ বিন্দু পাচ্ছি, এই দুইটার মধ্যে যে কোনো একটা আমাদের মূল বিন্দু হবে। এটাই ম্যাথ বলছে যে 3,-2 এবং 6,4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর একটি মূল বিন্দু হবে। একটা কি হবে? মূল বিন্দু। তাহলে আমরা ধরে নিলাম যে পি বিন্দুটা মূল বিন্দু হবে। এখন দেখো এই মূল বিন্দু পি বিন্দুটা যদি মূল বিন্দু হয় তাহলে আমার এইটুকুর অনুপাত কত হবে? m1 ইকুয়াল কি 1 হতে হবে, আর m2 ইকুয়াল কি হইতে হবে 2। তাহলে আমরা এটা এইভাবে প্রমাণ করে দেখাবো যে, এটা ভালো করে শোনো, এই ম্যাথটা আমরা আচ্ছা নাসরিন সুলতানা বলছে ভাইয়া মূল বিন্দু 0 0 হবে। হ্যাঁ, মূল বিন্দুর স্থানাঙ্ক তো অবশ্যই 0 0। নাসরিন সুলতানা গত ক্লাসের ম্যাথে, গত ক্লাসটা মনে হয় তুমি একটু ফাঁকি দিছো। গত ক্লাসে মূল বিন্দু কি হবে এটা নিয়ে আলোচনা করেছিলাম। আর যারা আমাদের গত ক্লাসটা দেখো নাই, আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেল সিআরডেমিতে তোমরা গত ক্লাসের রেকর্ড ভিডিও পাবা। সানজিদারি আসসালামু আলাইকুম, কমেন্ট পড়েন। হ্যাঁ, কমেন্ট পড়েছি তোমার। আচ্ছা, তাহলে আমরা এইভাবে প্রমাণ করব যে আমরা যদি এই অনুপাতটা m1 এবং m2, m1:m2, এই অনুপাতটা 1:2 এইটা দেখাইতে পারি, তাহলে কি বলতে পারবো? তাহলে বলতে পারবো যে আমাদের এই যে পি বিন্দুটা মূল বিন্দু। তাহলে আমরা কি বলতে পারবো? এখানে যে পি বিন্দু যেটা 0 0 সেটা হচ্ছে মূল বিন্দু। তাহলে আমরা এখানে x1 y1 কি আছে? আমাদের x1 y1 আছে হচ্ছে 3, -2, x2 y2 কি আছে? x2 y2 আছে 6,4। আচ্ছা, আমাদের এখানে একটা বিন্দু অন্তর্বিভক্ত, কোন বিন্দুতে অন্তর্বিভক্ত হচ্ছে? পি অফ 0,0 বিন্দুতে অন্তর্বিভক্ত হচ্ছে। কোন অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে? m1:m2, m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে। যেহেতু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে, সেহেতু আমরা m1:m2 ইকুয়াল যদি 1:2 দেখাইতে পারি, তাহলে আমাদের ওইটা মূল বিন্দু বা 0,0 বিন্দুতে বিভক্ত হচ্ছে। তাহলে দেখো আমাদের এখানে যদি সহজ করে করি, আমাদের পি বিন্দুর ভুজ কত? তাহলে পি বিন্দুতে যেহেতু অন্তর্বিভক্ত হচ্ছে, পি বিন্দুর ভুজ 0 ইকুয়াল m1 + m2। আমরা দেখাবো কি m1:m2 যদি 1:3 হয়, m1:m2 সমান যদি 1:3 হয়, তাহলে আমাদের ওইটা ত্রিখণ্ডক একটা বিন্দু হবে, সেটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমাদের পি বিন্দুর ভুজ 0 ইকুয়াল টু m1:x2। এখানে x2 কত? m1:x2 হচ্ছে 6, m1:x2 আচ্ছা m2:x1 হচ্ছে 3। দেখো এটা যদি এই পাশে চলে আসে তাহলে গুণ করে দিলে কত হবে? 0 হয়ে যাবে না? 6m1 - 3m2। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? এখান থেকে পাচ্ছি 6m1 = 3m2। এটাই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে এই মাইনাসটা কি হয়ে গেল? প্লাস। এবার একটু উল্টায় লেখো, তাহলে 6m1 = 3m2। তাহলে m1/m2 = 3/6, that is 1/2। তাহলে যেহেতু m1:m2 = 1:2 হচ্ছে, তাহলে কি আমাদের যে সমত্রিখণ্ডক বিন্দু আছে তার মধ্যে একটা মূল বিন্দু, এটা প্রমাণিত হয়ে গেল। এখন দেখো আমাদের
কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, অপর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে কি, যেহেতু মূল বিন্দু হচ্ছে এখানে ত্রিখণ্ডকের একটা বিন্দু, তাহলে এখানে পি বি এর মধ্যবিন্দু কি, কিউ। তাহলে এখানে লিখি পি বি এর মধ্যবিন্দু কিউ। তাহলে কিউ অফ এক্স কমা ওয়াই সমান কি হবে, এটা আমাদের ওই যে মধ্যবিন্দুর সূত্র x1 প্লাস x2। তাহলে আমাদের 0 প্লাস আমাদের বি, বি মানে কি, এই বিন্দুটা হচ্ছে বি। তাহলে 0 প্লাস 6/2 কমা 0 প্লাস 4/2। আমাদের সূত্র কি ছিল, x1 প্লাস x2/2। তাহলে যেহেতু আমাদের পিবি এর মধ্যবিন্দু কিউ, তাহলে 0 প্লাস 6/2, এটা যদি তুমি x1 ধরো, এটা x2 ধরো, এটা x1 ধরো, এটা x2 সরি এটা y1 ধরো, এটা y2 ধরো। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, 6/2 3 আর 4/2 2। তাহলে 3,2 আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক 3,2। তাহলে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই 3,2। আর এখানে আমাদের পি যে একটা বিন্দু, সেটা প্রমাণ করছি m1:m2 = 1:2। কারোর বুঝতে সমস্যা আছে কিনা? আচ্ছা, নাসরিনের প্রশ্ন হচ্ছে, ভাই আমি এখানে পি বিন্দু নিয়ে কেন কাজ করছি, কিউ বিন্দু নিয়ে কেন কাজ করছি না? আচ্ছা, পি বিন্দু নিয়ে কেন কাজ, তুমি যে কোনো একটা বিন্দুকে 0 0 ধরে নিতে পারো, যে কোনো একটা বিন্দুকে। যেহেতু আমাদের একটা মূল বিন্দু দেখাতে হবে সমদ্বিখণ্ডকের, তো তুমি যে কোনো একটা বিন্দুকে এখানে 0 0 ধরে নিতে পারো, চাইলে এটাও 0 0 ধরে নিতে পারো। তাহলে তোমাকে কি দেখাতে হবে তখন, এইটুকু দেখাতে হবে কি m1, আর এইটুকু কি হবে তখন m2। তখন তোমাকে দেখো এখানে দুইটা অংশ পেয়ে যাচ্ছে m1, এখানে কয়টা অংশ পাচ্ছে m1, দুইটা অংশ, আর এখানে একটা অংশ কি পাচ্ছে m2। দুইটা অংশ m1 পাচ্ছে আর একটা অংশ কি পাচ্ছে m2। তখন তোমাকে প্রমাণ করে দেখাতে হবে m1:m2 = 2:1, এটা প্রমাণ করে তখন তোমাকে দেখাতে হবে। আচ্ছা, এবারটা মনে হয় তোমরা বুঝতে পারছো। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। পরে সেম টাইপের একটা ম্যাথ আছে, দেখাও যে এত এত বিন্দুর সংযোগ রেখাকে অক্ষ রেখাদ্বয় এক্স অক্ষ ওয়াই অক্ষ সমান 3টা ভাগে ভাগ করে বিভাজন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রথমে দেখাইতে হবে সমান 3টা ভাগে ভাগ করে, এই পর্যন্ত একটা প্রথমে কি দেখাতে হবে আমাদের, প্রথমে দেখাতে হবে এই বিন্দু এবং এই দুইটা বিন্দুর সংযোগ রেখা এক্স এবং ওয়াই অক্ষে সমান 3টা ভাগে ভাগ করে। কয়টা ভাগে ভাগ করে, সমান 3টা ভাগে ভাগ করে। তারপর বিভাজন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা চিত্রটা এঁকে ফেলি, 2, -2 সাপোজ এখানে আছে, 1, 4 সাপোজ এখানে আছে। এটা যখন সংযোগ করছি আমরা, তখন দেখো এখান থেকে এইটুকু একটা দূরত্ব হচ্ছে, এইটুকু একটা দূরত্ব, এইটুকু আর একটা দূরত্ব, এইটুকু আর একটা দূরত্ব। এখানে এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করছে, এই বিন্দুতে, ওয়াই অক্ষকে এই বিন্দুতে সেট করছে। তাহলে আমাদের দেখাইতে হবে এই এক্স অক্ষ যে বিন্দুতে সেট করছে এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে সেট করছে, এই টোটাল 3টা ভাগে ভাগ হচ্ছে আমাদের এই রেখাটা। তাহলে এটা যদি আমরা এ বিন্দু ধরি, এটা যদি বি বিন্দু ধরি, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, আমাদের এইটা এ ধরতে হবে, একটা ধরলেই হবে। তো এটা যদি ডিস্টার্ব করছে কেন, তো এটা যদি আমাদের এ বিন্দু হয়, এ বিন্দুর স্থানাঙ্ক ছিল 2, -2, এটার স্থানাঙ্ক ছিল -1, বি বিন্দুর স্থানাঙ্ক ছিল এটা,
আমাদের এখানে এক্স অক্ষকে যদি পি বিন্দুতে ইন্টারসেক্ট করে এবং ওয়াই অক্ষকে যদি কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের ফার্স্ট দেখাইতে হবে যে অক্ষদ্বয়কে সমান 3 ভাগে ভাগ হচ্ছে, পরে দেখাতে হবে পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে অক্ষদ্বয় যদি সমান 3 ভাগে ভাগ হয়, তাহলে আমার প্রথমটা যদি আমি দেখাই, এইটুক হচ্ছে m2 ইকুয়াল যদি 2 আর এইটুক যদি m1 ইকুয়াল অন হয়, তাহলে কি সমান 3 ভাগে ভাগ হবে। সমান 3 ভাগের এইটুক হচ্ছে 2 ভাগ আর এইটুক হচ্ছে 1 ভাগ, তাহলে 3 ভাগের সমান ভাগে ভাগ হচ্ছে। তাহলে দেখো আমরা এখানে যা যা দেওয়া আছে আমাদের সেটা আগে লিখে ফেলি। এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমরা যদি x1 y1 ধরি, x1 y1 সমান 2, -2, x2, y2, x2, y2 আমাদের কি দেওয়া আছে -1, 4। আচ্ছা দেখো তো পি বিন্দুর ক্ষেত্রে যে সমস্যা, পি বিন্দু যে সমস্যা করছে, পি বিন্দুর কোটি কি 0 হবে না ভুজ 0 হবে? কোটি হচ্ছে y এর মান, এখানে পি বিন্দুতে y এর মান 0, তাহলে পি বিন্দুর কোটি 0, পি বিন্দুর কোটি 0। তাহলে সেই কোটি ধরে যদি আমরা অঙ্ক করি, তাহলে পি বিন্দুর কোটি বের করব কিভাবে? যেহেতু এখানে অন্তর্বিভক্ত, m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে। আচ্ছা পি বিন্দুটা m1:m2 অনুপাতে কি অন্তর্বিভক্ত হচ্ছে, তাহলে এখানে কি হবে m1 প্লাস m2, m1 x2 কত এখানে আবার -1 প্লাস m2 x1, এখানে আমার x1 কত আছে, x1 আছে হচ্ছে 2। তো এটা যদি এই পাশে আসে তাহলে গুণ হয়ে যায়, তাহলে 0 হয়ে যায়। আমার -m1 প্লাস 2m2 ইকুয়াল কত আসে, 0 আসে। তাহলে দেখো -m1 ইকুয়াল 2, -m1 ইকুয়াল 2m2। আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে m1, আচ্ছা একটু এই জিনিসটা আমরা একটু উপরে লিখি, এই জিনিসটা একটু এখানে লিখি। দেখো এটাই পাশে আসলে 0 হয়ে গেল, তাহলে 0 ইকুয়াল কি লিখবো, -m1 প্লাস 2m2, m1 ইকুয়াল, তাহলে এটাই পাশে আসলে m1 ইকুয়াল 2m2, m1/m2 ইকুয়াল 2/1। আচ্ছা আচ্ছা আমাদের এখানে কোথাও যেন ভুল হয়েছে, এখানে m1 কি হওয়ার কথা ছিল 2, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি ধরছি, পি বিন্দুর কোটি 0 ধরছি, x, 0। তাহলে ও সরি, যেহেতু আমরা এটা কোটি নিয়ে কাজ করছি, আমরা তো x নিয়ে কাজ করে ফেলছি। এই জিনিসটা একটু সংশোধন করে নাও, পি বিন্দুর কোটি 0, তাহলে 0 তো হচ্ছে পি বিন্দুর কোটি, মানে আমাদের y এর ভ্যালু নিয়ে কাজ করতে হবে। আচ্ছা এখানে y এর ভ্যালু কোনটা, এটা হচ্ছে y2, আমার নিচে m1 প্লাস m2, আমাদের y এর ভ্যালু কোনটা, m1 y2, m1 × 4, যেহেতু 0 হচ্ছে কোটি নিয়ে কাজ করছি, প্লাস m2 × -2। আচ্ছা এই জিনিসটা আবার একটু দেখো, আমাদের পি বিন্দুর কোটি কি 0, তাহলে আমরা 0 ইকুয়াল টু, যেহেতু কোটি নিয়ে কাজ করছি সেহেতু আমাদের ওই যে অন্তর্বিভক্তি সূত্রের কোটিটা ব্যবহার করতে হবে। তাহলে m1 প্লাস m2 নিচে থাকলো m1 y2 হচ্ছে 4, m2 y1 হচ্ছে -2, তাহলে 0 ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, এটাই পাশে আসলে 0 দ্বারা গুণ করলে 0 হয়ে গেল 4m1 -2m2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি,
দেখো 4m1 ইকুয়াল টু 2m2, তাহলে m1 আর m2 যদি এই পাশে চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে, এখানে 2 আর 4 যদি ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে গেল। তাহলে m1 বাই m2 ইকুয়াল 1:2। তাহলে আমাদের আলটিমেটলি কি দেখাচ্ছে, m1:m2 ইকুয়াল 1:2। দেখো তাহলে আমাদের পি বিন্দুতে কি এইটুকু হচ্ছে 1 হচ্ছে আর এইটুকু 2 হচ্ছে, তাহলে আমাদের যে ত্রিখণ্ডক পি বিন্দু সেই ত্রিখণ্ডকের একটি প্রমাণ হয়ে যাচ্ছে না। দেখো এখন আমাদের দেখাতে হবে Q1, আমাদের কিউ বিন্দু সেম ভাবে এই সেম কাজটা দেখাতে হবে। সেম কাজটা কিভাবে দেখাতে হবে, দেখাতে হবে যে দেখো সেম কাজটা দেখাতে হবে যে এইটুকু হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে আমার m2 আর এইটুকু তখন m1। তাহলে আমার কিউ বিন্দুর ক্ষেত্রে দেখাতে হবে m1:m2 সমান 2:1। এই অনুপাতে যদি ওখানে বিভক্ত হয় তাহলে আমার কিউ বিন্দু এই ত্রিখণ্ডকের একটা হবে। দেখো এখন কিউ বিন্দুর ক্ষেত্রে যেটা আছে, কিউ বিন্দুর ক্ষেত্রে এই বিন্দুর ভুজ কি আছে, কিউ বিন্দুর ক্ষেত্রে যেটা আছে এই বিন্দুর ভুজ মানে এক্স এর ভ্যালু কি, কিউ বিন্দুর ক্ষেত্রে এক্স এর ভ্যালু কি হবে 0 হবে আর শুধুমাত্র ওয়াই এর ভ্যালু থাকবে। তাহলে কিউ বিন্দুর ভুজ 0 ইকুয়াল টু, কিউ বিন্দুর ভুজ 0 ইকুয়াল টু কি হবে m1 প্লাস m2। যেহেতু এটা ভুজ তাহলে এক্স এর তাহলে এখানে m1 x2 x2 কত -1 প্লাস m2 x1 কত দেওয়া আছে আমার এখানে 2 দেওয়া আছে। এটা এই পাশে গেলে কি হয়ে গেল 0 হয়ে গেল, তাহলে -m1 প্লাস m2 ইকুয়াল 0, 2m2 ইকুয়াল 0, তাহলে -m1 ইকুয়াল -2m2। তাহলে m1 বাই m2 ইকুয়াল 2:1। তাহলে এখানে আমরা কি পেলাম, দেখো এখানে পেলাম এখান থেকে এইটুকু হচ্ছে কি m1 সমান কত পাচ্ছি আমরা, m1 সমান পাচ্ছি 2 আর m2 সমান কি পাচ্ছি 1। তাহলে কিউ বিন্দুটা এই ত্রিখণ্ডক বিন্দুর একটা, এটা প্রমাণ হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে আমাদের এই বিভাজনের সূত্র ব্যবহার করে বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এই বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো তোমরা এই পর্যন্ত বুঝতে সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও, যদি কারোর বুঝতে সমস্যা থাকে দ্রুত কমেন্ট করে জানাও। তো আমরা যদি পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর জন্য আমরা অনুপাত কোনটা পাইছি m1:m2 ইকুয়াল টু 2:1। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যদি পি অফ এক্স ওয়াই নির্ণয় করতে চাই তাহলে সেটা ফর্মুলা কি হবে 1+2, এখানেও 1+2। আচ্ছা এখানে m1 x2, আমার m1 এর ভ্যালু কত, m1 এর ভ্যালু তো 1 আছে, x2 এর ভ্যালু কত -1, m1 x2 প্লাস m2 x1 এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা এখন দেখো আমরা পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতেছিলাম, তো পি বিন্দুর জন্য অনুপাত কোনটা ছিল আমাদের m1:m2 ইকুয়াল টু 1:2 ছিল। তো এখন আমাদের সূত্র কি পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু নিচে m1 প্লাস m2, তাহলে m1 এর ভ্যালু 1 ছিল, m2 এর ভ্যালু 2 ছিল, 1+2 হলো। নেক্সট যেটা করতে হবে আমাদের m1 x2, আমাদের x2 এর ভ্যালু কত -1, m2 x1, m2 এর ভ্যালু হচ্ছে 2 আর x1 এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এই পার্টটা শেষ করলাম, পরের পার্টটা কি হবে m1 y2, তাহলে 1 × y2 এর ভ্যালু কত 4,
প্লাস m2 y1, m2 এর ভ্যালু 2, y1 এর ভ্যালু -2। তাহলে এখানে দেখো কত আসে, -1 প্লাস 4, তাহলে 3/3 অন, আর এখানে কত থাকে, 0 থাকে। আর কিউ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কিউ অফ x, y সমান কত হবে, কিউ বিন্দুর স্থানাঙ্ক। দেখো কিউ বিন্দুর ক্ষেত্রে আমার অনুপাত ছিল এটা, m1 is to m2 equal to 2:1। কিউ বিন্দুর ক্ষেত্রে অনুপাত ছিল m1 is to m2 equal 2:1। তাহলে এখানে 2 + 1 m1 x2, তাহলে আমার m1 2 x2 হচ্ছে -1, 2 × -1 প্লাস m2 x1 1 × 2। তারপরে দেখো নিচে কি m1 প্লাস, তাহলে 2 + 1। আচ্ছা m1 y2, m1 এর ভ্যালু কোনটা, m1 এর ভ্যালু হচ্ছে 2, y2 এর ভ্যালু হচ্ছে 4, 2 × 4 প্লাস 1 × -2। তাহলে দেখো এখানে +2, এখানে +2 -2, প্লাসে মাইনাসে কি 0, 0/3, 0 হয়ে যাচ্ছে। আর এখানে 8 - 2, 8 - 2 হচ্ছে 6, 6/3 2, 0,2। তাহলে আমরা বিন্দুগুলো কি পাচ্ছি, পি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি কত, পি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি এটা, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি এটা। তাহলে আমাদের বিভাজন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা হয়ে গেল। আচ্ছা তোমাদের সমস্যা আছে কিনা একটু দ্রুত দেখো, যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরের ম্যাথটা করব। আচ্ছা এটা একেবারে সহজ ম্যাথ, আমার আগে তোমরা শেষ করতে পারবে। এবি রেখা অংশটি দেখো এখানে কি বলছে ভালো করে বুঝে নাও আগে। আমার এবি রেখা অংশটা কি হচ্ছে, পি বিন্দু এবং কিউ বিন্দু দ্বারা সমত্রিখণ্ডিত করা হয়। তাহলে আমার যদি একটা এবি রেখা অংশ থাকে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এখানে পি বিন্দু এবং কিউ বিন্দু দ্বারা সমত্রিখণ্ডিত করা হচ্ছে, এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আগের যে ম্যাথগুলো আমরা করলাম সেখানে কি দেখলাম, আমাদের এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকতো, সেখান থেকে পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হতো। এই ম্যাথটা তার বিপরীত, এখানে পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাদেরকে কি করতে হবে, এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো দেখো এই ম্যাথটা খুব বেশি কঠিন না, আগের ম্যাথগুলোর থেকেও এই ম্যাথটা সহজ। তো এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের 3 দেওয়া আছে, আর বি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক তো দেওয়া আছে। পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের 3 দেওয়া আছে এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 8,5। আমাদের এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা এ বিন্দুর স্থানাঙ্ক ধরি x1 y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিই x2 y2। তাহলে এ এবং বি বিন্দু, তার মানে x1 y1 এবং x2 এবং y2 এর ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন দেখো আমরা যদি মধ্যবিন্দুর সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে সহজেই সলভ করতে পারবো। আমাদের এই যে এ কিউ এর মধ্যবিন্দু কি, পি না, এ কিউ এর মধ্যবিন্দু পি। তাহলে পি বিন্দুর ভুজ 3 = কি হবে, মধ্যবিন্দুর সূত্র x1 + x2, x1 + x2/2, তাহলে x1 + x2 এখানে 8/2। তাহলে পি বিন্দুর ভুজ 3 = এটা লিখতে পারো পি বিন্দুর ভুজ 3 = তাহলে এখান থেকে আমাদের
x1 এর ভ্যালুটা কিভাবে বের করব 3 2 এর সাথে মাল্টিপ্লাই হলে 6 তাহলে আমরা r গুণ করে দিই x1 + 8 = 6 x1 সমান কি পাবো তাহলে 6 - 8 অতএব x1 = কি পাচ্ছি -2 আবার p বিন্দুর কোটি কি p বিন্দুর কোটিও 3 তাহলে 3 = y1 + 5 y1 + 5/2 তাহলে এখানে কি পাচ্ছি r গুণ করলে y1 + 5 = 6 y1 = 6 - 5 5 ওই পাশে যে মাইনাস হয়ে গেল তাহলে y1 = কি পাচ্ছি 1 তাহলে x1, y1 সেটা কোন বিন্দুর স্থানাঙ্ক ছিল আমার a বিন্দুর স্থানাঙ্ক x1 তাহলে -2, 1 সেম ভাবে আমাদের b বিন্দুর স্থানাঙ্ক বের করব তো তোমরা যারা আচ্ছা আমরা এখানে নাসরিন প্রশ্ন করছে আমরা এখানে কেন ভুজ নিয়ে কাজ করছি আমরা এখানে ভুজ নিয়ে কাজ করছি আমরা এখানে ভুজ নিয়ে কেন কাজ করতেছি আমরা দেখো দুইটা নিয়ে কাজ করছি প্রথমবার ভুজ নিয়ে কাজ করছি প্রথমবার ভুজ 3 নিয়ে কাজ করছি পরের বার ভুজ 3 নিয়ে যেহেতু এটা কোটি ভুজ কোটি p বিন্দু যেহেতু মধ্যবিন্দু সেই মধ্যবিন্দু বের করার ফর্মুলা কি x1 + x2/2 তাহলে এটাকে x1 ধরছি এটাকে x2 ধরছি /2 এই মধ্যবিন্দু p নির্ণয় p এর ভুজ 3 = তাহলে কি পাবো x1 + x2/2 অনুরূপভাবে এই p বিন্দুর কোটি যেহেতু p বিন্দুটা মধ্যবিন্দু তাহলে p বিন্দুর কোটি নির্ণয়ের সূত্র কি y1 + y2/2 এখন দেখো আমরা যদি বলি pb এর মধ্যবিন্দু q লেখা সব চলে গেল আচ্ছা আমরা এখনই ঠিক করে নিচ্ছি আবার যদি বলি আমাদের এখানে a ছিল এখানে b ছিল এখানে p এখানে q আচ্ছা আমরা p বিন্দুর স্থানাঙ্ক জানতাম 3, 3 আর q বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 8, 5 আমরা এখানে x2, y2 এর ভ্যালু নির্ণয় করব তো আমাদের b বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে pb এর মধ্যবিন্দু কি হবে pb এর মধ্যবিন্দু q তাহলে এখন q বিন্দুর ভুজ 8 সমান কি লিখতে পারবো 3 + y2 x2/2 আচ্ছা তাহলে r গুণ যদি করি 3 + x2 = 16 x2 = 16 - 3 অতএব x2 = কত পাচ্ছি 13 সিমিলার ভাবে p বিন্দুর কোটি কত পাচ্ছি আমরা q বিন্দুর কোটি 5 তাহলে q বিন্দুর কোটি 5 = যেহেতু p এবং b এর মধ্যবিন্দু q তাহলে কোটি 5 = 3 + y2/2 যদি r গুণ করে দিই তাহলে 3 + y = কত পাবো 10 তাহলে y = কি পাবো 10 - 3 তাহলে সরি এটা y2 ছিল তাহলে y2 = কত পাচ্ছি আমরা 7 তাহলে x2, y2 = কত পাচ্ছি 13, 7 দেখো বুঝতে সমস্যা আছে কিনা তাহলে আমরা a বিন্দু এবং b বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম দেখো তোমাদের কোথাও বুঝতে সমস্যা আছে কিনা তো এরপরে কি আছে দেখি আচ্ছা এরপরে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হবে তোমরা নিশ্চয়ই জানো প্রতি রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে আমাদের ম্যাথ ক্লাস শুরু হয় আমাদের সাইকেল অনেক ক্লাস চলছে যেখানে আমরা প্রথম চ্যাপ্টার হিসেবে সরল রেখা শুরু করছি সরল রেখার আজকে 3B এর অক্ষরপত্র প্রকাশনী বইয়ের যেগুলো টাইপ অনে আছে
সেই ম্যাথগুলো শেষ করলাম। এবং টাইপ 1 এর জন্য যে বেসিক জিনিস তোমাদের জানা দরকার, যে ফর্মুলাগুলো জানা দরকার, সেগুলো শেষ করলাম। তো আমাদের নেক্সট ক্লাস হবে আগামী রবিবার সন্ধ্যা 7টায়। ওই দিন আমরা 3B অনুশীলনী 3B টোটালি শেষ করে ফেলবো, আর অল্প কিছু ম্যাথ আছে সেগুলো শেষ করব। তো তোমরা বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবে এবং আমাদের সাথে থাকবে। এবং পাশাপাশি আমাদের সপ্তাহে 3 দিন কিন্তু বাংলা, ইংলিশ এবং আইসিটি ক্লাস হয়, যেগুলো হচ্ছে শনিবার বাংলা ক্লাস হয়, সোমবার আইসিটি ক্লাস হয় এবং বুধবার হচ্ছে ইংলিশ ক্লাস হয়। এবং এক সপ্তাহে বাংলা, ইংলিশ, আইসিটির যে ক্লাস হয় সেটার উপর শুক্রবারে আবার পরীক্ষা হয়। এই পরীক্ষায় সাপ্তাহিক পরীক্ষায় অংশগ্রহণ করলে সেখানে 100 টাকার মোবাইল রিচার্জ আসছে, যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদেরকে দেওয়া হয়। আর এই পরীক্ষাটা পুরোটাই আমাদের ওয়েবসাইট সিআরডেমির ওয়েবসাইটে হয়, www.crdemi.com এই ওয়েবসাইটে। তো সেই পর্যন্ত আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার সন্ধ্যা 7টায়। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে নেক্সট রবিবার সন্ধ্যা 7টায়। সবার জন্য শুভকামনা।